আজ তোমাদের শোনাচ্ছি প্রেমেন্দ্র মিত্রর কালাপানি রতলে। তোমাদের যদি বলি 8 বছরের গোড়ার দিকে আলিপুরের হাওয়া অফিসের ভূমিকম্পমান যন্ত্রে 100-3 মাইল দূরের পৃথিবীর মাটির ওপরে নয়, বঙ্গোপসাগরের জলের নিচে এমন একটা দারুণ ভূমিকম্প ধরা পড়ে যাতে সমুদ্র তোলপাড় হয়ে গিয়েছিল। আর তার সাথেই যদি বলি চাটগাঁয়ের কক্সবাজারে শুটকি মাছের বাজার বছরের মাঝামাঝি অত্যন্ত চড়ে যায়। আর এই দুই অসংলগ্ন কথার সঙ্গে যদি জুড়ে দিই যে জলঝড় নেই পৌষ মাসের শেষাশেষি একদিন কক্সবাজারের জেলে নৌকোর এক বিরাট বহর আশ্চর্যভাবে সমুদ্রের মাঝে নিরুদ্দেশ হয়ে যায়, তাদের কারো কোনো পাত্তাই পাওয়া যায় না, তাহলে তোমরা এই 3টি ছাড়া ছাড়া ব্যাপারের মধ্যে কোনো সম্বন্ধ না পেয়ে নিশ্চয়ই আমায় পাগল ভাববে। কিন্তু এই 3 পৃথক ব্যাপারের ভেতর কি ভয়ঙ্কর সম্বন্ধ যে আছে তাই তোমাদের আজ বলতে বসেছি। সেবার চট্টগ্রামে বেড়াতে গিয়ে রমানাথ বাবুর সঙ্গে সৌভাগ্যক্রমে আমার আলাপ হয়। রমানাথ বাবু বাঙালি হয়েও নেপলসের বিখ্যাত অ্যাকোয়ারিয়ামের 3 বছর প্রধান কার্যাধ্যক্ষ ছিলেন। নেপলসের অ্যাকোয়ারিয়ামের মতো আশ্চর্য জিনিস পৃথিবীতে আর নেই। চিড়িয়াখানায় যেমন পৃথিবীর জীবজন্তু ধরা থাকে, এই অ্যাকোয়ারিয়ামে তেমনি সমুদ্রের যত অদ্ভুত জীবন্ত প্রাণী সাধারণের দেখবার জন্যে ধরে রাখা আছে। এই জলচর নিবাসের অধ্যক্ষের পদ যে সে লোক পায় না। বাজপেয়ী মশাইয়ের মতো সামুদ্রিক প্রাণীতত্ত্বে বিশেষজ্ঞ পণ্ডিত ইউরোপেও খুব কম আছে বলেই তাকে পদ দেওয়া হয়। আপাতত তিনি সে কাজ ছেড়ে দিয়ে বিলাতের এক বৈজ্ঞানিক সভার অনুরোধে বঙ্গোপসাগরের সামুদ্রিক প্রাণী সম্বন্ধে গবেষণা করার ভার নিয়ে চট্টগ্রামে আস্তানা পেতেছিলেন। সেইখানেই তার সঙ্গে আলাপ। অত্যন্ত অমায়িক লোক। আমি তার কাছে অত্যন্ত নগণ্য ব্যক্তি হলেও বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে আমাদের দেশের সামুদ্রিক জীবজন্তু সম্বন্ধে কিছু গবেষণা করবার চেষ্টা করেছি শুনে তিনি অত্যন্ত আদর করে ডেকে আমার সঙ্গে এসব বিষয়ে নিজে থেকেই আলাপ করতেন। তার সব কথা বুঝতাম এমন গর্ব করতে পারি না, কিন্তু তার কাছে যে অনেক কিছু শিখেছি এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কক্সবাজারের জেলে নৌকোর বহর যখন আশ্চর্যভাবে নিরুদ্দেশ হয়ে যায় তার কিছুদিন আগের কথা বলছি। সকালবেলা তার বাইরের ঘরে বসে আছি। তিনি শীঘ্রই সমুদ্রে তার গবেষণার জন্যে সামুদ্রিক প্রাণী শিকারে যাবেন ঠিক হয়েছে। তার জন্য ইতিমধ্যে একটা মাঝারি আকারের মোটর লঞ্চ জোগাড় করা হয়েছিল। আপাতত তাতে জাল ফেলার সরঞ্জাম খাটিয়ে কয়েকজন ভালো জেলে সঙ্গে নেবার ব্যবস্থা হচ্ছিল। জেলেদের একজন সর্দারকে ডাকিয়ে তিনি তার সঙ্গে কথা কইছিলেন। আমি তার শেষ লেখা একখানি বইয়ের পাতা ওল্টাচ্ছিলাম। হঠাৎ তিনি আমায় ডেকে বললেন, শুনছ সুধীর, সমুদ্রে যাদের 14 পুরুষ একরকম ঘর বাড়ি করে বাস করছে তাদের সমুদ্র সম্বন্ধে কীরকম কুসংস্কার এখনো আছে শুনলে? আমি তাদের কথাবার্তা এতক্ষণ অনুসরণ করিনি। জিজ্ঞেস করলাম, কি বলছে? বলছে সমুদ্রে মাছটা আজকাল ভয়ানক দুষ্প্রাপ্য হয়েছে, জেলেদের অবস্থা অত্যন্ত খারাপ, তা সত্ত্বেও ওরা আজকাল কাজে বেরোতে চায় না, ওদের বিশ্বাস সমুদ্রে দানব জেগেছে। জিজ্ঞেস করলাম, সে আবার কি? এবার জেলে সর্দার নিজেই উত্তর দিলে। সে যা বললে তার মর্ম বুঝে অবাক হয়ে গেলুম। জেলেরা নাকি মিছিমিছি ভয় পায়নি। যেখানে মাছের ভারে সেদিন পর্যন্ত জাল ছিঁড়ে পড়তো সেখানে একটি মাছও যে পড়ে না, এটাই ভয়ের ব্যাপার। কিন্তু এছাড়া তাদের অনেকে স্বচক্ষে এমন জিনিস দেখেছে যা বললে লোকে বিশ্বাস করবে না। সর্দারকে আবার প্রশ্ন করায় সে যা বললে তা সত্যিই অদ্ভুত। মাছ ধরে ফিরতে অনেক সময় তাদের রাত হয়ে যায়। আজকাল মাছ পাওয়া যায় না বলে অনেক সময় তারা রাত পর্যন্ত না ঘুরে ফিরতেই পারে না। কয়েকদিন ধরে রাতে ফেরবার সময় তাদের অনেকেই দেখেছে দূরে সমুদ্রের জল থেকে আশ্চর্য রকমের রোশনাই উঠছে। সে আলো নাকি এমন তীব্র যে মনে হয় সমুদ্রে কে বিজলি বাতির সার জেলে রেখেছে। হেসে বাজপেয়ী মশাইকে ইংরাজিতে বললাম,
এইসব সর্দারের মাইনে বাড়াবার ফিকির হয়তো। বাজপেয়ী মশাই বললেন, না, এর ভেতর কিছু সত্য আছে বলে সন্দেহ হচ্ছে। কক্সবাজারের সমুদ্রে মাছ দুষ্প্রাপ্য হওয়াটা তো আর ওর বানানো নয়। এটাই তো আশ্চর্য। সেদিন সর্দারের সঙ্গে শেষ পর্যন্ত কয়েকজন জেলে জোগাড় করে দেবার চুক্তি বিনা গোলমালে হয়ে গেল। সমুদ্রের অদ্ভুত আলোর কথাও সেই সঙ্গে আমরা ভুলে গেলাম। কিন্তু কয়েকদিন বাদেই যখন জেলে নৌকোর বহর হারিয়ে গেছে সংবাদ এলো, এবং জলঝড় না থাকা সত্ত্বেও দুদিন ধরে তাদের কোনো পাত্তা পাওয়া গেল না, তখন বাজপেয়ী মশাই অত্যন্ত ব্যস্ত হয়ে উঠলেন। সকালে আমি যেতেই বললেন, কালকের খবর শুনেছ তো? জেলে নৌকার কথা তো শুনেছি। তিনি তাড়াতাড়ি বললেন, না হে না, শুধু ওই নয়, যে কজন লোক কাল ওদের খোঁজ করতে দুখানা নৌকো নিয়ে বেরোয় তাদেরও পাত্তা নেই। আশ্চর্য হয়ে বললাম, না, এ কথা তো শুনিনি, কি ব্যাপার? তিনি বললেন, আমিও তো তাই ভাবছি। তারপর একটু চুপ করে থেকে বললেন, দেখো, আমার আগেকার প্ল্যান আমি বদলালাম। আমি আজই লঞ্চ নিয়ে বেরোবো। এ ব্যাপারে তদন্ত একটু তাড়াতাড়ি করা দরকার। তুমি আসতে পারবে তো? না আসবার কোনো কারণ ছিল না। আমি সানন্দে রাজি হয়ে গেলাম। দুপুরবেলা কক্সবাজারের জেটি থেকে আমাদের লঞ্চ ছাড়ল। লঞ্চের সারেং, খালাসি ও কয়েকজন জেলে ছাড়া আরোহী মাত্র আমরা দুজন। লঞ্চটি যেমন মজবুত তেমনই বেগবান। দেখতে দেখতে কক্সবাজার ছাড়িয়ে আমরা অকুল সমুদ্রে এসে পড়লাম। কক্সবাজারের পূর্বে মহিষকালী দ্বীপ, তারই কাছে সাধারণত এইসব জেলেরা নৌকো নিয়ে মাছ ধরতে যায়। সেই দিকেই আমাদের লঞ্চ চলছিল। কিন্তু কয়েক ঘন্টা বাদে সেখানে পৌঁছে আমরা হারানো জেলেদের কোনো চিহ্নই দেখতে পেলাম না। এবার কী ভেবে জানি না, বাজপেয়ী মশাই লঞ্চের মুখ আরও দক্ষিণে ফিরিয়ে চালাতে বললেন। জিজ্ঞাসা করতে জানালেন, কয়েকদিন এদিকে মাছ না পেয়ে নতুন জলের সন্ধানে জেলেদের দক্ষিণ দিকে এগিয়ে যাওয়া কিছু আশ্চর্য নয়। তার অনুমান যে সত্য, কিছুক্ষণ বাদেই তার ভয়ঙ্কর প্রমাণ আমরা পেলাম। ঘণ্টাখানেক ধরে আমরা এগিয়েছি। হঠাৎ একজন জেলে চিৎকার করে বললে, ওই দেখুন বাবু! ততক্ষণে আমাদের সকলের দৃষ্টি সেদিকে গেছে। দেখলাম উল্টো হয়ে জেলেদের একটি নৌকা ভাসছে। আমাদের লঞ্চ তার কাছে গিয়ে থামল। খালাসি জেলেরা সবাই রেলিংয়ের ধারে এসে ভিড় করে দেখতে এলো। কিন্তু এই অদ্ভুত ব্যাপারে কোনো কারণই আমরা খুঁজে পেলাম না। জেলেদের নৌকোগুলি দস্তুর মতো মজবুত, আর ঝড়ের ভেতরেও সহজে তা ডোবে না। তাছাড়া ছেলেবেলা থেকে সমুদ্রে থাকার দরুন নৌকা চালানোতে তাদের জুড়ি পাওয়া ভার। সুতরাং তাদের নৌকো অকারণে এমন উল্টে যাওয়া আশ্চর্য নয় কি? নৌকোর আশেপাশে আমরা কিছুই দেখতে পেলাম না। খানিক বাদে আবার লঞ্চ ছাড়া হলো। এবার আমরা যত এগিয়ে যেতে লাগলাম ততই এক এক করে হারানো বহরের নৌকো একটা একটা করে দেখা দিতে লাগলো। তাদের সবগুলোই কোনো অজানা কারণে একইভাবে উল্টে গেছে এবং কোথাও জেলেদের একটু চিহ্ন নেই। সত্যি এবার আমার ভয় করছিল। আগের দিন হারানো জেলেদের খোঁজ করতে যারা এসেছিল তাদেরও কী পরিণাম হয়েছে স্মরণ করে বুকের ভেতরটা কেমন শিউরে উঠছিল। খালাসি ও জেলেদের সবার মুখেই দেখলাম ভয়ের ছায়া। শুধু বাজপেয়ী মশাই সমস্ত ভয়ের ওপরে থেকে অত্যন্ত তন্ময়ভাবে কি চিন্তা করতে করতে ডেকের ওপর পায়চারি করে বেড়াচ্ছিলেন। ভাবছিলাম বাজপেয়ী মশাইকে লঞ্চ ফেরাবার আদেশ দিতে অনুরোধ করব কিনা। এমন সময় সমুদ্রের দিকে চেয়ে রমানাথ বাবু অত্যন্ত ব্যস্তভাবে বললেন, সুধীর, সুধীর, শিগগির আমার দূরবীনটা দাও। দূরবীনটা তার হাতে দিলাম। সঙ্গে সঙ্গে তিনি যা দেখেছেন তাও চোখে পড়ল। আশ্চর্য ব্যাপার, কিছু দূরে সমুদ্রের কালো জলে মনে হলো কে যেন মোটা একটা সবুজ পেন্সিল দিয়ে প্রকাণ্ড একটা লাইন টেনে দিয়েছে। দুঃখের বিষয়, রমানাথবাবু দূরবীন হাতে করতে না করতেই লাইন মিলিয়ে গেল। তিনি হতাশ হয়ে দূরবীন নামিয়ে বললেন, দেখছ তো?
বললাম, হ্যাঁ ওই দেখুন ডান দিকে আবার সেই রকম দেখা যাচ্ছে। এবার আমাদের লঞ্চের ডান দিকে অতি অল্প দূরেই, লাইনের মতো নয়, খানিকটা ধাবড়ার মতো ওই সবুজ রং দেখা গেল, ঠিক যেন খুব খানিকটা সবুজ কালি কে সমুদ্রে ফেলে দিয়েছে। দেখতে দেখতে আমাদের চারধারেই এবার এই রকম সবুজ রং দেখা দিতে লাগলো। রমানাথবাবু লঞ্চ থামাতে বললেন। দূরবীন চোখে নিয়ে সেই সবুজ ছোপ দেখতে দেখতে তার মুখ কেন জানি না অত্যন্ত গম্ভীর হয়ে গেল, কিন্তু তার তন্ময়তা দেখে কিছু জিজ্ঞেস করতে সাহস করলাম না। লঞ্চ কয়েক মিনিট মাত্র থেমেছে, এমন সময় সেটা অত্যন্ত দুলে উঠল এবং বেশ টের পেলাম হঠাৎ লঞ্চ একদিকে হেলছে। সেই মুহূর্তেই সেই ভয়ঙ্কর জীবটিকে দেখতে পেলাম। লঞ্চ হেলে পড়ায় সামনের দিকে ঝুঁকে সমুদ্রের পানে চেয়েছিলাম। মনে হলো ঠিক আমাদের ডেকের কাছে সমুদ্রের জলের কিছু নিচেই অমনি খানিকটা সবুজ রং দেখা যাচ্ছে। হঠাৎ সেই সবুজ রং আরও স্পষ্ট হয়ে এলো, আর তারপর যা দেখলাম তাতে নিজের চোখেই প্রথমত বিশ্বাস করা শক্ত হয়ে পড়ল। দেখলাম ছোটোখাটো শুশুকের মতো একটা সবুজ জীব, কিন্তু তা শুশুক তো নয়ই। সমুদ্রের যত প্রাণী মানুষের চোখে এ পর্যন্ত পড়েছে তার কোনোটির সঙ্গে তার মিল নেই। পেছনের দিকে খানিকটা শুশুকের মতো হলেও সামনে তার অনেকটা অক্টোপাসের মতো গুটি চারেক নুলো বেরিয়েছে। সবচেয়ে ভীষণ সেই জীবটার দাঁতালো প্রকাণ্ড মুখ আর সাপের মতো নিষ্ঠুর চোখ। দেখতে দেখতে সেটা ডুবে গেল, কিন্তু তারপরেই দেখলাম আমাদের লঞ্চের চারদিকে ক্ষুদিত নেকড়ের পালের মতো অসংখ্য এই জাতীয় জীব ঘিরে এসেছে। আমাদের চারধারের জল সবুজ হয়ে গেছে তাদের ভিড়ে। লঞ্চের সবাই এখন বিস্ময় বিমূঢ়ভাবে সেই দিকে চেয়েছিল। সারে একটা বালতিতে খানিকটা নোংরা ইঞ্জিনের তেল বাইরে ফেলতে এসে বলল, লঞ্চ ভয়ানক হেলছে কেন বুঝতে পারছি না বাবু। লঞ্চে হেলছে এটা আমরা সবাই বুঝতে পারছিলাম, কিন্তু তাতে বিশেষ ভয়ের কিছু আছে এতক্ষণ আমাদের মনে হয়নি। সারেংয়ের কথায় আমরা চমকে উঠলাম। লঞ্চ হেলার সঙ্গে এই জীবগুলোর কোনো সম্বন্ধ নেই তো? আর সকলের কথা জানি না, আমার মনে কিন্তু ওই রকমই একটা সন্দেহ হচ্ছিল। রমানাথবাবুর ধ্যান তখনও ভাঙেনি। ডেকের নিচে যেখানে সারেংয়ের ফেলা ময়লা তেলটা ভাসছিল সেই দিকে চেয়ে তিনি তখনও এক মনে কি ভাবছিলেন। লঞ্চ তখন এতটা হেলে পড়েছে যে আমরা ভয়ে ভয়ে অপর দিকে গিয়ে দাঁড়াতে বাধ্য হয়েছি। জেলেদের মুখ দেখলাম শুকিয়ে গিয়েছে একেবারে। সর্দার আমার পাশেই দাঁড়িয়েছিল, যাতে সে মগ শুকনো মুখে ফয়ার নাম করে সে বলল, আজ আর নিস্তার নেই বাবু, জেলের বহরের যে দশা হয়েছে আমাদেরও তাই হবে। সমুদ্রের দানও উঠেছে, দানও, আমি তো আগেই বলেছিলাম। তার কথার উত্তর দিলাম না। সামনের দিকে তখন দেখছিলাম কালো সমুদ্র সবুজ করে বহু দূর থেকে এই সামুদ্রিক নেকড়ের পাল আসছে। তাদের আসা সম্বন্ধে একটা আশ্চর্য ব্যাপার এই যে ঠিক শিক্ষিত সৈন্যের মতো ষাঁড় বেঁধে ছাড়া ছাড়া তারা চলে না। মাছের ঝাঁক অনেক সময় একসঙ্গে চলে বটে, কিন্তু তাদের ভেতরে এমন শৃঙ্খলা নেই। এদের প্রত্যেক ষাঁড়ে একটির বেশি দুটি প্রাণী পাশাপাশি নেই। কেউ কাউকে এগিয়েও যায় না। দূর থেকে দেখলে মনে হয় ঠিক যেন প্রকাণ্ড একটা সাপ সমুদ্রের ভেতর দিয়ে আসছে, তবে একে বেঁকে নয়, একেবারে তীরের মতো সোজা। এর মধ্যে লঞ্চ ক্রমশ এতটা হেলেছে যে আর একটু বাদেই সমুদ্রের জল ডেকের ওপর উঠবে। সারেং ভীত হয়ে রমানাথবাবুর আদেশ না নিয়েই লঞ্চ চালাবার চেষ্টা করলে, কিন্তু নিচের স্ক্রু তখন ভালো করে আর জল পায় না। লঞ্চ কাত হয়ে এগুতে গিয়ে আরও বেশি জল ডেকে উঠে পড়বার সম্ভাবনা হলো। আমি ভয়ে একরকম উন্মত্ত হয়ে রমানাথবাবুর কাছে গিয়ে চিৎকার করে বললাম, লঞ্চে ডোবে, তা দেখতে পাচ্ছেন? ভয়ে আমার বুদ্ধি বিবেচনা লোপ পেয়েছিল, এমনকি এই বিপদের ভেতর আনবার জন্যে রমানাথবাবুর উপর রাগই হচ্ছিল। তিনি কিন্তু অবিচলিতভাবে আমার দিকে ফিরে জলের একদিকে অঙ্গুলি নির্দেশ করে বললেন, দেখতে পেয়েছ? সারেংয়ের ফেলা তেলটা ভাসছে, এছাড়া আর কিছুই দেখতে পেলাম না। বিরক্ত হয়ে বললাম, আপনি পাগল হয়ে গেছেন, লঞ্চ ডুবছে তা খেয়াল আছে? রমানাথবাবু এবার বিদ্যুৎ স্পৃষ্টের মতো চমকে উঠে ডাকলেন, সারেং!
সারেং কাছেই ছিল, শুকনো মুখে বললে, আর আশা নেই বাবু। সে কথায় কান্না দিয়ে রমানাথবাবু পাগলের মতো জিজ্ঞেস করলেন, কত পেট্রোল আছে স্টোর রুমে? সারেং আমারই মতো অবাক হলেও উত্তর দিলে, তা অনেক আছে বাবু, দুদিনের আসা যাওয়ার মতো তেল কেনা হয়েছিল। শিগগির সব বাদ করে নিয়ে এসে লঞ্চের চারধারে ঢালো, শুধু ফিরে যাবার মতো তেল থাকলেই চলবে। রমানাথবাবুর কথা বুঝতে না পেরে অবাক হয়ে তার দিকে চাইতেই তিনি আবার জলের দিকে আমাকে তাকাতে বললেন, এখনো বুঝতে পারোনি? আমাদের চারধারে সব জল সবুজ হয়ে গেছে, কিন্তু ওখানটায় কিছু দেখতে পাচ্ছ? সত্যি সমস্ত জায়গা সেই প্রাণীর ভিড়ে সবুজ হয়ে গেলেও সেই তেলটুকু যতখানি স্থান জুড়ে ভাসছিল তার ত্রিসীমানায় সবুজ রঙের আভাস ছিল না। লঞ্চ তখন একেবারে হেলে পড়েছে, একদিকে ডেক জলের প্রায় সমান হয়ে পড়েছে। তাড়াতাড়ি আমি রমানাথবাবুকে টেনে না নিলে একটা জানোয়ার নুলো বাড়িয়ে আরেকটু হলেই তাকে ধরে ফেলেছিল আর কি। খালাসিরা রমানাথবাবুর আদেশের তাৎপর্য না বুঝলেও ইতিমধ্যে চার ধারে পেট্রোল ঢালতে শুরু করেছে, কিন্তু তাতে যে কিছু হবে আমার আশা ছিল না। পর মুহূর্তেই আমাদের চোখের উপর যে ব্যাপার ঘটল তাতে আশা হারানো অস্বাভাবিকও নয়। একজন জেলে তেল ঢালবার জন্য রেলিংয়ের একটু বেশি রকম কাছে এগিয়ে গিয়েছিল। হঠাৎ তার চিৎকার শুনে দেখি দু তিনটে জানোয়ার তাদের চাবুকের মতো মূলো দিয়ে তাকে জড়িয়ে ধরেছে। আমরা তার সাহায্যে যেতে না যেতেই তারা তাকে চোখের নিমিষে টেনে একেবারে জলের তলায় নিয়ে গেল। লোকটা একবারের বেশি চিৎকার করবার অবসরও পেল না। কিছুক্ষণ বাদে আমাদের সকলেরই ওই দশা হবে জেনে গভীর হতাশায় আমি মৃত্যুর জন্য প্রস্তুত হলাম। কিন্তু সেদিন প্রাণ নিয়ে অক্ষত শরীরে কক্সবাজারে ফিরেছিলাম। না ফিরলে এই গল্প তোমাদের শোনাতে পারতাম না। বেঁচেছিলাম শুধু রমানাথবাবুর বুদ্ধিতে, সে কথা আজ কৃতজ্ঞ চিত্তে স্বীকার করছি। চার ধারে পেট্রোল ঢালার সঙ্গে সঙ্গে জাদুমন্ত্রের মতো কি করে যে সেই ভীষণ সামুদ্রিক নেকড়ের পাল সরে গেল তখন বুঝতে পারিনি। স্টিমার একটু সোজা হতেই সারেং সেদিন প্রাণপণে ইঞ্জিন চালিয়ে প্রাণ বাঁচায়। রমানাথবাবু নিজে পরিত্রাণ পেয়ে ফিরে এসেই অবশ্য নিশ্চিন্ত হননি। তারই চেষ্টায় ও পরামর্শে অনেক গড়িমসির পর শেষ পর্যন্ত কক্সবাজারের পুলিশ রাজি হয়ে জলে তেল ছড়াবার স্টিমার পাঠাবার ব্যবস্থা করে। ঝড়ের সময় যেমন করে কোনো কোনো জাহাজ চারধারে তেল ছড়ায়, তেমনি করে ওই ভয়ঙ্কর প্রাণীর বিচরণ ক্ষেত্র জুড়ে কয়েকদিন ধরে সমানে তেল ছড়ানো চলল। তার ফলে আশ্চর্যভাবে কয়েকদিনের ভেতর তারা অন্তর্ধান করেছে। কক্সবাজারে এখনো সামুদ্রিক মাছ দুষ্প্রাপ্য, কিন্তু আশা করা যায় 8 বছরের ভেতর আবার আগেকার দিন ফিরে আসবে। কয়েকদিন বাদে রমানাথবাবুকে এই অদ্ভুত সামুদ্রিক প্রাণীর রহস্য পরিষ্কার করে বুঝিয়ে বলবার জন্য অনুরোধ করলাম। তিনি বললেন, ব্যাপারটা খুবই আশ্চর্য বটে, কিন্তু সমুদ্র নিয়ে যারা গবেষণা করেন তারা অনেক দিন আগেই এমন ঘটা যে সম্ভব তা অনুমান করে রেখেছেন। মানুষ এ পর্যন্ত সামুদ্রিক যেসব জীবজন্তুর সন্ধান পেয়েছে সেগুলো সমুদ্রের অপেক্ষাকৃত ওপরের স্তরের, কিন্তু সমুদ্রের গভীর তলায় যে কি আছে আমরা এখনো তার কিছুই জানি না। সমুদ্রের তলা তো বড় কম কথা নয়। হিমালয়ের সবচেয়ে উঁচু শৃঙ্গটাকে উল্টো করে যদি ডুবিয়ে দেওয়া যায় তা হলেও তল পাওয়া যায় না। গভীর সমুদ্রও আছে, সেখানে মানুষের কোনো জালই পৌঁছয় না, আর যদি বা পৌঁছত তাহলেই বা হতো কি? সমুদ্রের এ পর্যন্ত কতটুকু আর মানুষ খুঁজে দেখেছে? বৈজ্ঞানিকেরা তাই অনেকদিন আগেই অনুমান করেছেন সমুদ্রের গভীর স্তরে আমাদের অজানা অনেক অদ্ভুত জীব থাকা সম্ভব। এ ব্যাপারে বৈজ্ঞানিকদের অনুমান যে সত্যি তাই প্রমাণিত হয়ে গেল। যে জীব আমরা দেখেছি
সমুদ্রের কোনো গভীর স্তরে এদের বাস। এরা এতদিন ওপরে ওঠেনি বলেই মানুষ এদের পরিচয় পায়নি। এদের সম্বন্ধে সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হচ্ছে এদের বুদ্ধি আর শৃঙ্খলা। সমুদ্রের তলায় কোনো প্রাণী যে এতখানি বুদ্ধি, এরকম দলবদ্ধ হওয়ার ক্ষমতা দেখাতে পারে, এ কথা কেউ ভাবেনি। জেলেদের নৌকো উল্টানোর ব্যাপার থেকেই এদের অসামান্য বুদ্ধির আমি প্রমাণ পাই। সার বেঁধে আক্রমণ করার শৃঙ্খলা তো তুমিই দেখেছ। বললাম, আমাদের লঞ্চ তো উল্টোতে বসেছিল, কি করে তা এখনো বুঝতে পারিনি। এমন কিছু শক্ত কাজ তো নয়, শুধু একটা সামুদ্রিক প্রাণীর মাথায় এসেছে, এইটাই আশ্চর্য। নৌকো আর আমাদের লঞ্চের তলার মেরুদণ্ডে নূলো জড়িয়ে এদের গোটা কতক প্রাণী একদিকে টানবার চেষ্টা করলেই তো কাত হয়ে পড়বে। কাত হবার পর সামনে থেকে নূলো জড়িয়েও নিচে টানা যায়। একটু কাত হলেই জল উঠে উল্টোতে কতক্ষণ। অবশ্য এতে ভীষণ শক্তির দরকার। জিজ্ঞাসা করলাম, কিন্তু এরা হঠাৎ নিচের স্তর ছেড়ে উপরেই বা উঠলো কেন? রমানাথ বাবু বললেন, প্রথমে আমিও তা ভেবে ঠিক করতে পারিনি। তারপরেই মনে পড়ে গেল যে কিছুদিন আগে কাছাকাছি সমুদ্রের তলায় এক জায়গায় ভীষণ ভূমিকম্প হয়ে গেছে। সেই আলোড়নেই হয়তো কেন, নিশ্চয়ই এরা স্থানচ্যুত হয়ে ছিটকে এদিকে এসে পড়েছে। এসে প্রথমত সমুদ্রের মাছ অর্ধেক খেয়ে খাবার করেছে, আর বাকি অর্ধেক এদের ভয়ে এতল্লাট ছেড়ে পালিয়েছে। মাছ ও মানুষের ওপর এরা যা বুদ্ধি খাটিয়েছে তা অপূর্ব। দৈবপথ না দেখালে এতদিনে আমরাও তাদের পেটে হজম হয়ে যেতাম। সারেং যদি সেই সময় জলে ময়লা তেল না ফেলতো, আর আমার যদি সেই দিকে চোখ না পড়তো, তাহলে আমরা তো মারা যেতামই। আরও কি সর্বনাশ যে মানুষের ওই জিভ থেকে হতো কে জানে। সামান্য পেট্রোলের তেল কেন যে ওদের অসহ্য তা এখনো ভালো করে বুঝি না। আর দৈব সহায় না হলে শুধু বিজ্ঞানের সাহায্যে এ ওষুধের সন্ধান কখনো পেতাম কিনা সন্দেহ। আমি বললাম, এসব তো বুঝলাম, কিন্তু জেলেদের সর্দার রাত্রে সমুদ্রে যে আলোর কথা বলছিল সেটা নিশ্চয়ই মিথ্যা। রমানাথ বাবু হেসে বললেন, সেটা সম্পূর্ণ সত্যি। রাত্রে যে আলো জেলেরা দেখেছিল সে এই প্রাণীগুলোরই গায়ের আলো। আর এরা যে সমুদ্রের গভীর স্তরের জীব, এই আলোই তার আর একটা প্রমাণ। সমুদ্রের গভীর তলায় একেবারে অমাবস্যার রাতের মতো অন্ধকার। সূর্যের আলো জলের রাশি ভেদ করে অতদূর পৌঁছতে পারে না। সেখানে যেসব প্রাণী থাকে প্রকৃতির আশীর্বাদে তাই তাদের আলো তারা নিজেদের দেহ থেকেই বার করবার ক্ষমতা পেয়েছে। খানিক চুপ করে থেকে রমানাথ বাবু আবারও বললেন, আমরা এই দেখেই আশ্চর্য হচ্ছি, কিন্তু অসীম অতল সমুদ্রের ভেতর আরো কত রহস্যময় প্রাণী আছে কে জানে। পৃথিবীর 3 ভাগের 1 ভাগ স্থলে যদি মানুষের মতো বুদ্ধিমান জীবের উদ্ভব সম্ভব হয়, তাহলে এই বিশাল জলের জগতে নতুন ধরনের বুদ্ধিমান
কোনো জীবের সৃষ্টি সম্ভব হবে না কে বলতে পারে?